গত ২৮শে জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন, নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? সেই নিশ্চয়তা কি তারেক রহমান পেয়ে গেছেন, নাকি তার সেই সংখ্যা কেটে গেছে? এমন প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে খুশি করার জন্য রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস দমন আইনের সংশোধনী এনে যে অধ্যাদেশ জারি করেছিলেন, সেই সমালোচিত ও নিন্দিত অধ্যাদেশটি পাশ করার জন্য সংসদের কাছে সুপারিশ করেছে সরকারি দল বিএনপি। যদি সেই সংখ্যা না কাটে তাহলে মাত্র ২ মাসের ব্যবধানে তারেক রহমানের ঘুরে যাওয়ার পেছনে, মানে অধ্যাদেশটি আইনের রূপ দেওয়ার পেছনে কি অন্য কোনো রহস্য আছে? প্রশ্ন হলো, ভোটের আগে সরকারের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী, যারা দল নিষিদ্ধের পক্ষে মত দিয়েছিলেন, যে দলটি আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে মুখে ফেনা তুলে ফেলেছিল, তারা কেন এখন নির্বাহী আদেশে দল নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে পরিণত করতে চাইছে, যেখানে অধ্যাদেশটি করাই হয়েছিল আওয়ামী লীগকে দমিয়ে রাখতে? বিশ্লেষকরা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন সহ ভবিষ্যতে অনেক নির্বাচন হবে, তার আগে আওয়ামী লীগকে কেন্দ্র করে বিএনপি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন, যেখানে তারা মাত্র ১.৫ মাস আগেই আওয়ামী লীগের ভোটের জন্য মরিয়া হয়ে উঠেছিল। আবার নির্বাচনের আগে শক্তিশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে দল নিষিদ্ধের এমন বিধানের বিরোধিতা করা হয়েছিল। বিশেষ করে ভারত, জাতিসংঘ, কমনওয়েলথের পক্ষ থেকে ব্যাপক উদ্বেগ জানানো হয়েছিল। ৩ দিন পরেই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তার ঠিক আগে এমন খবর কি বার্তা দিচ্ছে? আবার ঢাকার রাজপথ থেকে শুরু করে বিদেশের কূটনৈতিক পাড়া, সবখানি এখন একটাই প্রশ্ন, এই নিষিদ্ধের রাজনীতি কি বাংলাদেশে দীর্ঘস্থায়ী শান্তি আনবে, নাকি এটি এক নতুন প্রতিহিংসার চক্রের সূচনা মাত্র? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মোহাম্মদ ইউনূস তার মিত্রদের দিয়ে যমুনার সামনে আন্দোলনের আয়োজন করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, এমন অভিযোগ সামাজিক মাধ্যমে ভেসে বেড়ায়। গত বছরের ১২ই মে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। তার আগের দিন সন্ত্রাস দমন আইনটি সংশোধন করে। আগের সন্ত্রাস দমন আইনে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধান ছিল না। অন্তর্বর্তী সরকার ওই আইনে ১৮-এর ২ নম্বর উপধারা যুক্ত করে, যেখানে রাজনৈতিক দলের অফলাইন ও অনলাইন কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। তখন বিএনপির শীর্ষ নেতারা বলেছিলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তারা নয়। শুধু দলটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানই নন, বিএনপির অনেক নেতাই গত ১ বছরে বহুবার বলেছেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন। যেমন গত বছরের ১৬ই সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা তারা সমর্থন করেন না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা, যেটি দেশে অরাজকতা সৃষ্টি করবে বলে তিনি সেদিন মন্তব্য করেছিলেন। চলতি বছরের ২৬শে জানুয়ারি বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের একটি পথসভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাবেক এই অ্যাটর্নি জেনারেল বিগত ২০২৪ সালের আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের রিট পিটিশন নিয়ে আদালতে নিজের অবস্থানের কারণ ব্যাখ্যা করেছিলেন। তিনি তখন দাবি করেছিলেন, কোনো রাজনৈতিক আদর্শকে হত্যা করাকে তিনি সমর্থন করেন না বলেই তখন রিটের বিরোধিতা করেছিলেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছিলেন, সেদিন তিনি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার রিটে হাইকোর্টে বাধা দিয়েছিলেন, কারণ তারা আদর্শের রাজনীতিতে বিশ্বাস করেন। তারা কোনো আদর্শকে হত্যা করে রাজনীতি করতে চান না। কিন্তু এসব মন্তব্য বা ডায়লগ ছিল ভোটের আগে, কারণ তখন দরকার ছিল আওয়ামী লীগের ভোট ব্যাংক যে কোনো মূল্যে বিএনপিকে ভোট দিচ্ছে কি না সেটি নিশ্চিত করা। সারা দেশের অনেক জায়গার মতো গোপালগঞ্জে ভোট চাইতে গিয়ে বিএনপির এক নেতা তখন দাবি করেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিলে বিএনপি কখনোই যায়নি। তবে সরকার গঠনের পর
বিএনপি অন্তর্বর্তী সরকারের বহুল সমালোচিত সেই অধ্যাদেশটিকে আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে। সুপারসনিক গতিতে মোহাম্মদ ইউনূসের সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিল। ত্রয়োদশ সংসদের প্রথম দিনে গত 13ই মার্চ সবগুলো অধ্যাদেশ সংসদে তোলা হয়। সেদিন গঠিত 14 সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে 30 দিন মানে 12ই এপ্রিলের পর তা কার্যকারিতা হারাবে। গত বৃহস্পতিবার বিশেষ কমিটি 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করতে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করেছে। 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ করা হয়। 16টি অধ্যাদেশে এখনই উত্থাপন নয় এবং 4টি রহিত করে হেফাজতের সুপারিশ রয়েছে প্রতিবেদনে। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে তার একটি হলো 2025 সালের 11ই মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। গত বছরের 11ই মে রাতে যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক করে সন্ত্রাস বিরোধী আইনের 2টি ধারা সংশোধন করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের জন্য জড়িত থাকলে নির্বাহী আদেশে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। একই দিনে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করেনি, তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় অধ্যাদেশের 20 ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল সভা সমাবেশ করতে পারবে না। দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ হবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তা প্রকাশ করা যাবে না এবং সংবাদ সম্মেলন করতে পারবে না দলটি। আইনে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন এসব কার্যক্রম পরিচালনা করলে 4 থেকে 14 বছর কারাদণ্ড হতে পারে। তবে অধ্যাদেশে বলা হয়নি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সভা সমাবেশ করলে কি শাস্তি হবে। ফলে এতদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করার শাস্তির বিধান ছিল না। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের মতামত নিয়েছে সংসদের বিশেষ কমিটি। সন্ত্রাসবিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সত্তা কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান নেই অধ্যাদেশে। সাজার বিধান যুক্ত করা যেতে পারে। অবশ্য কী ধরনের সাজার বিধান যুক্ত করা হবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্য জানতে পারেনি গণমাধ্যমগুলো। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারা যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। দর্শক খেয়াল করে দেখুন, গত বছরের 16ই সেপ্টেম্বর সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, দল নিষিদ্ধের রাজনীতি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। প্রশ্ন হলো, কেন বিএনপি এমন ইউটার্ন নিতে যাচ্ছে, বিশেষ করে বৈশ্বিক রাজনীতির এক জটিল সময়কালে, যেখানে এভাবে দল নিষিদ্ধের বিরুদ্ধে শক্তিশালী দেশ ও সংস্থাগুলো তাদের অবস্থানের কথা আগেই জানিয়েছিল। যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং জাতিসংঘ সবাই কোনো রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করার বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে পাঠানো এক চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছিল, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এবং সংগঠনের অধিকারের উপর সবচেয়ে বড় আঘাত। জাতিসংঘ বারবার মনে করিয়ে দিয়েছে, সন্ত্রাস দমন আইনকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা এবং পররাষ্ট্র দপ্তর একাধিকবার বলেছে, দল নিষিদ্ধ করার পরিবর্তে কেবল অপরাধে লিপ্ত ব্যক্তিদের বিচার হওয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই অসম্মতি সত্ত্বেও বিএনপি কেন এই পথে হাঁটছে? আবার মাত্র 3 দিন পর ভারতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতই প্রথম দেশ যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। এই সফরের ঠিক আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের অধ্যাদেশ সংসদে তোলার সুপারিশ করার খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি দিল্লির জন্য একটি কড়া কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা দুই দেশের সম্পর্কের শীতলতাকে আরও বাড়িয়ে দিতে পারে। ভারত ঐতিহাসিকভাবে আওয়ামী লীগকে তাদের সব
চেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে বিবেচনা করে। দিল্লি নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশে আওয়ামী লীগ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেলে সেখানে ভারত বিরোধী শক্তি এবং মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটবে। বিশেষ করে জামাত ইসলামের পুনরুত্থান এবং এনসিপির ভারত বিরোধী বক্তব্য ভারতকে বিচলিত করেছে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা বলেছেন, যার অর্থ হলো আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফরে গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি এই আলোচনার উপর এক গভীর ছায়া ফেলবে। ভারতের সাথে দর কষাকষির ক্ষেত্রে বিএনপি সরকার এই পদক্ষেপটিকে কি তাহলে একটি কূটনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে? এমন প্রশ্ন দেখা দিয়েছে বিশ্লেষকদের মনে। বিশ্লেষকরা মনে করেন দল নিষিদ্ধের প্রভাব সম্পর্কে তারেক রহমান টাইম ম্যাগাজিনের কাছে যে শঙ্কার কথা বলেছিলেন সেটি বাংলাদেশে অতীতেও দেখা গেছে। আবার বাংলাদেশের রাজনীতিতে দল নিষিদ্ধ করা যে কোনো কার্যকরী ফল বয়ে আনে না সেটিও প্রমাণিত। 1971 সালে পাকিস্তান আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। স্বাধীনতার পর 1974 সালে শেখ মুজিবুর রহমান সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একক দল বাকশাল গঠন করেছিলেন। জিয়াউর রহমান এবং এরশাদ সরকার আমলেও বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ ছিল। এমনকি জামাত ইসলামীকেও একাধিকবার নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে নিষেধাজ্ঞার ফলে দলগুলো আরো বেশি কৌশলী হয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা উগ্রপন্থার দিকে ঝুঁকেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল নিষিদ্ধ করার ফলে তাদের সাংগঠনিক কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তাদের আদর্শ বা অনুসারীদের মন পরিবর্তন করা সম্ভব হয় না। বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত পরিচিত এবং বিপজ্জনক প্রবণতা হলো যে কোনো সরকার যে কঠোর আইন পাশ করে পরবর্তীতে সেই আইনটি তাদের বিরুদ্ধে বুমেরাং হয়ে ফিরে আসে। বিএনপি এখন আওয়ামী লীগকে দমনের জন্য যে সন্ত্রাস দমন আইন বা বিশেষ ট্রাইব্যুনাল ব্যবহার করার সুপারিশ করেছে, ভবিষ্যতে তারা নিজেরাই এর শিকার হতে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে গভীর সংশয় রয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেষ পর্যন্ত এই অধ্যাদেশটি আইনে পরিণত হবে কি না তা এখনো পরিষ্কার নয়। এমনকি তার আগে যদি উচ্চ আদালতে রিটও হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।